This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. অনির্বাণ একই সঙ্গে যেটা এই মুহূর্তের সবথেকে বড় খবর, কারণ মিনিস্ট্রি অফ ডিফেন্স এই লিটারটাই দিয়েছে। শুধু তাই না মঞ্জিরা, এখানে আমরা জানিয়ে দিই যে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে, ভারতের মিনিস্ট্রি প্রতিরক্ষা দপ্তর থেকে, প্রতিরক্ষা মন্ত্রক থেকে পাঠানো দেওয়া এই যে প্রেস বিবৃতি, দুপুর 2:34 এই প্রেস বিবৃতি দেওয়া হয় আজকের দিনে। সেখানে বলা হয় যে পাকিস্তান কোন কোন শহরে ঢুকে, ভারতের কোন কোন শহরে ঢুকে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল, আকাশপথে ঢোকার চেষ্টা করেছিল, আওয়ান্তিপুরা, শ্রীনগর, জম্মু ঢোকার চেষ্টা করেছিল, পাঠানকোট বড় প্রিয় শহর পাকিস্তানের, বারবার ঢোকার চেষ্টা করে, অমৃতসর, কাপুরথালা, জালন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি এইসব শহরগুলোতে এবং উত্তরালি, ভুজ এইসব শহরগুলোতে ঢোকার চেষ্টা করেছিল এবং মিসাইল অ্যাটাক চালানোর চেষ্টা করেছিল, ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু তার কোনোটাই কোনো কাজে আসেনি। তার কারণ দেশের দিকে তাকালে আমরা সেটা বুঝতে পারছি, পাকিস্তানের ড্রোন তো দূরের কথা, ড্রোনের সামান্যতম কোনো ভগ্নাংশেরও দেখা মেলেনি আমাদের দেশে। তার কারণ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ঢুকতে দেয়নি। তাই পাল্টা ভারতের তরফ থেকে এই হামলা, যে হামলার 50টা ড্রোনই পাকিস্তানের টার্গেটে গিয়ে পড়েছে। মঞ্জিরা, অনির্বাণ বলি 25টা শহরের মধ্যে এই যে ইতিমধ্যে ড্রোন হামলা হয়েছে এবং এক্ষেত্রে আমরা বলতেই পারি যে নিরীহ সাধারণ মানুষ তাদেরকে মেরেছিল পাকিস্তান, এবং যেই জায়গাটা থেকে, সেই জায়গাটা থেকে একটা মুতোর জবাব ভারতের তরফ থেকে ছেড়ে কথা বলা হবে না, সেই জায়গাটা কিন্তু আরো ভালো করে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একেবারে এটা লাহোরের সেনা ছাউনির ছবি। মঞ্জিরা, লাহোরের সেনা ছাউনিটা ঠিক এইভাবে জ্বলছে। পাকিস্তানের খুব ইচ্ছে হয়েছিল অ্যাডভেঞ্চার করার, ভারতের ভিতরে ঢোকার, তার জবাবটা এইভাবে পাচ্ছে পাকিস্তান। গোটা পাকিস্তানের আকাশ এখন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সায়ন্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন দিল্লি থেকে আমাদের সঙ্গে। তো জবাব তো এখনো পর্যন্ত দেওয়া জারি রয়েছে। অপারেশন সিন্দুর অনগোয়িং একটা অপারেশন। আর কি কি লুকোনো রয়েছে, আর কি কি হাতে রয়েছে, এখনো পর্যন্ত সূত্র মারফত কোনো খবর। একদমই দেখো, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তানের শির দ্বারা কি HQ-9, সেই HQ-9 সম্পূর্ণ ধ্বংস হয়েছে লাহোরে। এই HQ-9 দ্বারাই কিন্তু মূলত ভারতীয় বায়ুসেনাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, আটকাতে পারিনি। সেটা আমরা অপারেশন সিঁদুরেই দেখতে পেয়েছিলাম। সেই HQ-9 সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে লাহোরে। শুধু নয়, পাকিস্তানের মোট 8টা জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম, তবে HQ-9 সবথেকে শক্তিশালী, অন্যান্য মাঝারি পাল্লার সেগুলো রয়েছে পাকিস্তানের 8টা শহরে, সেগুলো কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে এই HQ-9 ছাড়া আরও 2টো এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে ভারতীয় সেনা সূত্রে। একই সঙ্গে তোমায় বলে রাখি, ভারতীয় সেনা যে সামরিক ঘাঁটিতে আঘাত করেছে, সেই সামরিক ঘাঁটিগুলো কিন্তু শুধু সামরিক ঘাঁটি বলে ভুল হবে, সেই সামরিক ঘাঁটিতেও কিন্তু পাকিস্তানের কমান্ডো ট্রেনিং হয়। অর্থাৎ পাকিস্তানের এই কমান্ডো ট্রেনিংগুলোতেও কিন্তু অ্যাটাক হয়েছে, কারণ এই এয়ার ডিফেন্স বা এই গতকাল যেটা অ্যাটাক হয়েছিল ভারতের ওপরে, মূলত এই ঘাঁটিগুলো থেকে কমান্ড গেছিল বলে ভারতীয় সেনা সূত্রে খবর। আর সেই কারণে কিন্তু পার্টিকুলার বেছে বেছে এই ঘাঁটিগুলোতে আঘাত এনেছে ভারতীয় বাহিনী। একটা কথা তো নিশ্চিতভাবে বলা চলে যে ভারতীয় বাহিনী শুধু নয়, ভারতীয় যারা গোয়েন্দারা রয়েছে তারাও কতটা গুরুত্বপূর্ণভাবে এই খবরগুলো ভারতীয় সেনার কাছে পৌঁছে দিয়েছে। আর যে কারণে কিন্তু ভারতীয় সেনারা ড্রোন হামলা করিয়ে এত বড় বড় সাফল্য পাচ্ছে। সব মিলিয়ে ভারতীয় সেনার কিন্তু মনোবল এখন চাঙা হয়ে রয়েছে। আরও হয়তো অ্যাটাক নেমে আসবে ভারতীয় পাকিস্তানের ওপরে। পাকিস্তানের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন রয়েছে। পাকিস্তান নিরীহ মানুষের প্রাণ কেড়েছিল পাকিস্তান মদতপুত জঙ্গিগুলো, আর তার সেই শেলিং, পাকিস্তানের লাগাতার শেলিং এর জন্য আরো 16 জন নিরীহ মানুষের প্রাণ গেছে, তারও একটা জবাব ভারতের তরফ থেকে। একদমই লাগাতার শেলিং, তাতে এত নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। বারবার করে ডিজিএমও, পাকিস্তানের ডিজিএমওকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছিলেন যে এভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করবেন না, নইলে কিন্তু ফল খারাপ হবে। সত্ত্বেও কিন্তু পাকিস্তান চালিয়ে গিয়েছে গুলি, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। 16 জন নিরীহ প্রাণী, নিরীহ মানুষ যারা হচ্ছে পুঞ্চে বা বিভিন্ন নিয়ন্ত্রণ রেখা বরাবর গ্রামগুলোতে থাকেন, তাদের প্রাণ বলি হতে হয়েছে। তাহলে পাকিস্তান ফল ভোগার জন্য তৈরি হয়ে যাক।
ফল ইতিমধ্যে ভুগতে শুরু করেছে, আরও ফল ভুগবে। তৈরি হচ্ছে ভারত, তৈরি হচ্ছে বায়ুসেনা। এমনকি তোমাকে এও খবর দিয়ে রাখি, ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, যাবতীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে পশ্চিম সীমান্তে মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ রাজস্থান শুরু করে গুজরাট, অন্যদিকে পাঞ্জাব হয়ে জম্মু কাশ্মীর, এই পুরো পাকিস্তান বরাবর সীমান্ত। এই মুহূর্তে কি পশ্চিম সীমান্তটাই কি সবথেকে বেশি ভাবাচ্ছে, এই জায়গাটা চিন্তার? দেখো, শুধু যে পশ্চিম দিক সীমান্ত ভাবাচ্ছে তা কিন্তু নয়, কিন্তু পশ্চিম সীমান্ত উত্তপ্ত হয়ে রয়েছে বলে এখন এয়ার ডিফেন্স সিস্টেমটা অ্যাক্টিভ হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মাথায় কিন্তু বাংলাদেশ সীমান্তটাও আছে। কারণ পাকিস্তানের বন্ধু বাংলাদেশ, আর বাংলাদেশের জঙ্গিরা যদি ভারতের ভেতরে ঢুকে নাশকতা চালায় তাহলে মাইন্ড ডাইভার্ট হওয়ার চেষ্টা করতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রী বিএসএফের ডিজিকে নির্দেশ দিয়েছেন, আপনারা বাংলাদেশ সামলান, এই সীমান্ত সামনে নেবে ভারতীয় সেনাবাহিনী। স্বাভাবিকভাবেই ভারতীয় শক্তি এখন সামলাচ্ছে গোটা ভারতবাসীকে, 140 কোটির ভারতকে। স্বাভাবিকভাবে মানুষকে চিন্তা করার দরকার নেই, কারণ সেনাবাহিনী সীমান্ত থেকে পাকিস্তানকে ভূখণ্ডে পাকিস্তান ভূখণ্ডে না ঢুকেই পাকিস্তানকে শেষ করে দিয়েছে। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে পাকিস্তানের ভূখণ্ডে ঢোকারই দরকার নেই। ভারতের কাছে যা শক্তি রয়েছে, ভারতের কাছে অস্ত্র রয়েছে, ভারতে বসেই পাকিস্তানকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া যায়। আর সেটাই কিন্তু এই 50টি ড্রোন হামলা। একটা প্রশ্ন, একটা বক্তব্য আমরা বারবার বলছিলাম যে মিস অ্যাডভেঞ্চার, পাকিস্তান যদি মিস অ্যাডভেঞ্চার করে তাহলে তার প্রত্যাঘাত দেবে। তার মানে পাকিস্তান মিস অ্যাডভেঞ্চার করেছে, অবন্তিপুরা সহ একাধিক শহর টার্গেট করেছে, ভারতের একাধিক সেনাঘাঁটি টার্গেট করেছে পাকিস্তান, যে কারণে এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে ধূলিসাৎ করে দিয়েছে ভারত। মানে এইটা তো ভুগতে হতো, তবুও কেন এরকম বোকামো করছে পাকিস্তান, যার পাল্টা এভাবে ভারত তাদের এয়ার ডিফেন্স একেবারে গুড়িয়ে দিল? সেটা কি শিক্ষা নিচ্ছে না পাকিস্তান? দেখো, পাকিস্তান যে নির্লজ্জ এবং বেহায়া হয়ে উঠেছে তা কিন্তু এই ঘটনা থেকে প্রমাণিত। ভারত যে ঘাঁটিগুলোতে আক্রমণ করেছিল বা প্রত্যাঘাত করেছিল সেগুলো কিন্তু জঙ্গি ঘাঁটি, কোনো সাধারণ মানুষের বসবাসের জায়গা নয়। কিন্তু পাকিস্তান কিন্তু যে জায়গায় মিসাইল অ্যাটাক করেছিল গতকাল রাতে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই সাধারণ মানুষের বসবাসের জায়গা ছিল। অবন্তিপুরা হোক, অমৃতসর হোক, লুধিয়ানা হোক, প্রত্যেকটা হচ্ছে মানুষের বসবাসের জায়গা। এই অবস্থায় ভারত কিন্তু সেই ইন্টারসেপ্ট করেছে সেই মিসাইলগুলোকে, এমনকি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে ধ্বংস করে ছেড়েছে। এইটাই কিন্তু ভারত যথেষ্ট পাকিস্তানের মিস অ্যাডভেঞ্চার, পাকিস্তানের এই ভুলভাল পদক্ষেপ, শেষ পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল। কারণ যেভাবে অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, জলন্ধর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, লুধিয়ানা, এইভাবে এই শহরগুলোকে টার্গেট করা হলো, শেষমেশ যুদ্ধ শুরু হয়ে গেল, ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো। কারণ ভারতকে পাকিস্তানের এই পাল্টা উত্তর দিতেই হলো, প্রত্যাঘাত দিতেই হলো। কারণ নিরীহ মানুষের প্রাণ গেল, 16টা নিরীহ মানুষের প্রাণ গেল, শুধুমাত্র 26 জন পর্যটক নয়, 16টা নিরীহ মানুষের প্রাণ গেল এই পাকিস্তানের ভুলের জন্য, যে কারণে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল। শান্ত, একদমই ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল। আর যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু পাকিস্তানের পদক্ষেপের জন্য, পাকিস্তানের নিষ্ক্রিয়তার জন্য। পাকিস্তানি কিন্তু এই যুদ্ধটা ডেকে আনলো। কারগিলের সময় আমরা দেখেছিলাম জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান, কিন্তু পাকিস্তান কখনো নিজে থেকে স্বীকার করেনি যে জঙ্গিদের পাশে থেকে তারা গুলি চালিয়েছে ভারতীয় সেনার ওপরে। কিন্তু এটা কিন্তু সরাসরি যুদ্ধ শুরু হলো, কারণ পাকিস্তান চেয়েছে, পাকিস্তান যা শুরু করেছিল তার উত্তর দেওয়ার দরকার ছিল। যেভাবে সাধারণ মানুষের ওপরে বা রাজ্যগুলির ওপরে একের পর এক মিসাইল তাক করেছে, মিসাইল ছুঁড়েছে, তাতে কিন্তু পাকিস্তানকে এর উত্তর দেওয়ার প্রয়োজন ছিল। এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান যেটা নিয়ে গর্ব করত, পৃথিবীতে যে কটি এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী, যার মধ্যে 3 নম্বরে আছে HQ-9, সেই এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের সঙ্গে থাকো। কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মানধর, রাজৌরি, এই সমস্ত সেক্টর, জম্মু এন্ড কাশ্মীরের এই সমস্ত সেক্টর একেবারে শর্মিষ্ঠা, এর পাশাপাশি যে খবরটা এই মুহূর্তে দেওয়ার, পাকিস্তানের দাঁত ভেঙে দেওয়ার খবর। যেভাবে পাকিস্তানের দাঁত ভেঙে দিল ভারত অপারেশন সিন্দুরের পর, গতকাল রাতভর প্ররোচনা দেয় পাকিস্তান, চেষ্টা করে উত্তর এবং পশ্চিম ভারতের সীমান্তবর্তী বিভিন্ন শহরগুলোকে নিশানা করার চেষ্টা করে, ঢোকার চেষ্টা করে অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জালন্ধর, লুধিয়ানা সহ একাধিক জায়গায় ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। একটাও ভারতের মাটিতে ঢুকতে পারেনি। রুখে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400। ওটা নিশ্চিতভাবে চীনা নয়। যাই হোক, পাল্টা আজ সকালে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমে প্রত্যাঘাত করে ভারত, এবং তারপর এই মুহূর্তে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমটা পুরো ভেঙে পড়েছে। অর্থাৎ এই মুহূর্তে কোনো বিমান বাহিনীর বড় জাহাজ, যুদ্ধ জাহাজ তো দূরের কথা, কোনো যুদ্ধ বিমান তো দূরের কথা,
এই মুহূর্তে একটা সাধারণ বিমানও যদি পাক এয়ার স্পেসে ঢুকে পড়ে তাকে গুলি করে নামানোর বা মিসাইল ছুড়ে নামানোর কোনো ক্ষমতা লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমে নেই। শান্ত একদমই, দেখো এয়ার ডিফেন্স সিস্টেম কি, যেটা আকাশকে সুরক্ষা রাখে, নিজেদের আকাশকে সুরক্ষা রাখে। সেই HQ-9 যখন নেই লাহোরে, তখন কিন্তু ভারতীয় বায়ুসেনা যদি এখন নিজেদের অন্যতম শক্তি, সর্বশক্তি না কিন্তু অন্যতম শক্তি রাফাল আর সুখোইকে পাঠায়, তাহলে কিন্তু লাহোরও থাকবে না, লাহোরও মুছে যাবে পাকিস্তানের এর ম্যাপ থেকে। এমনকি পাকিস্তানও থাকবে কিনা সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বালুচিস্তান, তুমি দুদিন আগে আমরা একটা ছবি দেখিয়েছিলাম, বালুচিস্তানের যারা লিবারেশন আর্মি তারা কিন্তু পাকিস্তান সেনাকে ভারতের সীমান্তে পৌঁছাতেই দিচ্ছে না, কারণ নিজেদের এলাকায় তারা পাকিস্তান সেনাকে ঢুকতে দেবে না। পাকিস্তান সেনা কিন্তু এই জায়গায় কোথাও না কোথাও নিজেদের দুর্বল ভাবতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের কোমর ভাঙতে শুরু করে। এরপর অপারেশন সিঁদুর, তাদের তো কোমর ভাঙলো, শিরদাঁড়া ভাঙলো, নতুন করে তাদের একেবারে পঙ্গু করে দিল এই HQ-9টা সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়ায়। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু পাকিস্তান সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যাচ্ছে, কারণ ভারতের সঙ্গে তারা যুদ্ধ করতে নেমেছিল। আর ভারত যে কাউকে ছেড়ে কথা বলে না। সত্যি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল এবং অনির্বাণ সত্যি তো কৌশলটা আমরা প্রথম থেকে দেখে এসেছি, ভারতের কৌশল একেবারে অন্যরকম। যখন হামলা চালানো হলো, অপারেশন সিঁদুর হলো, তখন দেখলাম 3 দিন থেকে হামলা চালানো হলো। আর যখন এই পাকিস্তানের পক্ষ থেকে একের পর এক শহর টার্গেট করা হচ্ছে, তখন আমরা কি দেখলাম যে একেবারে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে নিউট্রালাইজ করে দেওয়া হলো পাকিস্তানে, যাতে কোনো রকম ভাবে আলাদাভাবে ভাবতেই না পারে পাকিস্তান। এয়ার ডিফেন্স সিস্টেম শেষ করে দেওয়া মানে অনেকটাই একেবারে কোমর ভেঙে দেওয়া, এই কথাটা বলা যেতেই পারে পাকিস্তানে। তবে এই মুহূর্তে একটা তথ্য দিতেই হবে, যুদ্ধের জিগির তোলার আগে পাক বায়ুসেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাক বায়ুসেনার মিসাইল লঞ্চ প্যাড ক্ষতিগ্রস্ত, পাক বায়ুসেনার মিসাইল লঞ্চ প্যাড ক্ষতিগ্রস্ত, কারণ তার মানে কোথাও পাল্টা হামলা, পাল্টা আঘাত পাকিস্তান করতে পারবে না। HQ-9 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের লঞ্চ প্যাডে ব্যাপক ক্ষতি হয়েছে, ধ্বংস পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। আমার অপর সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, তাহলে একটা কথা বলা যেতেই পারে, পাকিস্তান এই মুহূর্তে প্রত্যাঘাতের কথা মাথায় আনতেই পারবে না, যেভাবে তাদের লঞ্চ প্যাড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসেনজিৎ, একদম, দেখো গতকালই অজিত ডোভাল বলেছিলেন যে পাকিস্তান যদি এই ধরনের কাজকর্ম চালিয়ে না যায় তাহলে ভারত শান্ত থাকবে। ভারত প্রথম যে আক্রমণ করলো প্রিসিশন স্ট্রাইক, তাতে কোথাও পাকিস্তান আর্মিকে অ্যাটাক করেনি, কোথাও ভারতের আক্রমণে পাকিস্তানে কেউ মারা যাননি। কিন্তু তারপর কি হলো, তারপর দেখা গেল দফায় দফায় পাকিস্তানের তরফে ভারতের মাটিতে ঢুকে আক্রমণ করার চেষ্টা করা হলো আকাশপথে। প্রত্যেকটি এই আক্রমণকে ভারত প্রতিহত করেছে। এই মুহূর্তে শর্মিষ্ঠা তোমাকে থামাচ্ছে একটুখানির জন্য। শর্মিষ্ঠা, এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি, যেভাবে ভারত প্রত্যাঘাত চালিয়েছে এবং ভারতের আকাশে ঢুকতে চাওয়া পাক মিসাইল অথবা পাক ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করে নামানো হয়েছে একের পর এক, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি TV9 বাংলায়। গত রাতে এমন অনেক ছবি ভারতের উত্তর পশ্চিম প্রান্তে কয়েকটি শহর থেকে মানুষ দেখতে পান। হঠাৎ যেন মনে হচ্ছে বেশ উজ্জ্বল রকমের তারা দেখা যাচ্ছে বা উল্কাপাত হচ্ছে, কিন্তু আসলে এগুলো ছিল সবকটাই পাকিস্তানের চেষ্টা ভারতের আকাশে ঢোকার, যার একটাও সফল হয়নি। পাল্টা ভারতের তরফ থেকে কার্যত সুদর্শন চক্রের মতো গোটা পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়া 50টা ড্রোনের হামলা, যা প্রত্যেকটা টার্গেটে আঘাত এনেছে। রাওয়ালপিন্ডি হোক বা করাচি হোক বা লাহোর হোক অথবা ইসলামাবাদ হোক অথবা পাকিস্তানের অন্য যে কোনো শহর মঞ্জিরা। কিন্তু তার আগে যথারীতি অন্যান্য বারের মতো এবারেও পাকিস্তানের দিক থেকে প্রথম উস্কানিটা ছিল, প্রথম চেষ্টাটা ছিল, প্রথম প্ররোচনাটা ছিল। মঞ্জিরা, আরেকটা বিষয় দেখো অনির্বাণ, সেটা হচ্ছে রাওয়ালপিন্ডি। এটা কিন্তু খুব মানে তাৎপর্যপূর্ণ একটা জায়গা। রাওয়ালপিন্ডিতে কিন্তু এর আগে এরকম ধরনের আমরা কিন্তু দেখিনি প্রত্যাঘাত, এবং যেভাবে করা হয়েছে, রেসকস জ্বলছে, এই ছবিটা মানে এই মুহূর্তের এই ছবিটা আমরা ওয়ালেও দেখানোর চেষ্টা করব। একেবারে এই যে সেই ছবিটা বিগ ওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের আকাশে ঢোকার চেষ্টা, একদম একটা জলজলে জিনিস। অনেক নাগরিক বা বাসিন্দারাই বলেছেন যে কিন্তু উল্কা সাধারণভাবে নেমে আসে আকাশ থেকে, এটা উপরে উঠতে দেখা যায়, ফলে স্বাভাবিকভাবে নাগরিকদের মধ্যে কৌতূহল তৈরি হয়, বিশেষ করে এরকম যুদ্ধ পরিস্থিতির মধ্যে। এবং আজকে যখন পিআইবি থেকে প্রেস রিলিজ পাওয়া যায়, তখন স্পষ্ট হয়ে যায় আসলে কে বা কারা এই চেষ্টাটা করছিল। কিন্তু যারা চেষ্টাটা করছিল তারা একেবারে হাট খুলে, দরজা খুলে চেষ্টা করতে গেছিল
বোঝা গিয়েছে ভারতকে খিড়কি নয় একেবারে সদর দরজা দিয়ে ঢুকেই পাকিস্তানকে মেরে আসতে দেখে মঞ্জিরা। একদম, আর এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকেই ভেঙে গুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে অনির্বাণ, এবং যার ফলে এখন এই মুহূর্তে পাকিস্তান কিভাবে সামাল দেবে এই বিষয়টা বোঝাই যাচ্ছে না একেবারেই। তারপরেও তারা কিন্তু বদমাইশি চালিয়ে যাচ্ছে। ভারত কিন্তু প্রথমবারে কোনো পাকিস্তানি মিলিটারি ইনস্টলেশনে আঘাত হানেনি মঞ্জিরা। আমাদের প্রথম প্রেস ব্রিফিংতে বলা ছিল নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটি, কিন্তু ভারতের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া ছিল পাকিস্তানকে যে পাকিস্তান যদি পাল্টা ভারতের বিরুদ্ধে আবার কোনো এসকালেশন করতে চায়, অর্থাৎ ভারতের কোনো সামরিক নির্দিষ্ট কেন্দ্রে বা লক্ষ্যবস্তুতে আঘাত করতে চায় বা সাধারণ নাগরিককে যদি আঘাত করতে চায়, তাহলে কিন্তু ভারত প্রত্যাঘাত করবে। এবং সেই প্রত্যাঘাত, সেই যুদ্ধ শুরু কিন্তু হয়ে গেল পাকিস্তানকে ধ্বংস করতে। S-400 মিসাইল এয়ার সারফেস টু এয়ার যে মিসাইল ডিফেন্স সিস্টেম, সেটাকে কাজে লাগায় ভারত। এবং সেই সুদর্শন চক্রের কথা যদি একটু ভালো করে বুঝিয়ে বলো আমাদের দর্শকদের। সুদর্শন চক্রেই ধ্বংস পাকিস্তান, পাকিস্তানের সেই রাডার সিস্টেম ধ্বংস করেছে ভারত, এবং পাকিস্তানের মিসাইল ধ্বংস করতে প্রথম ব্যবহার S-400 এই একেবারে বাজিমাত ভারতের। ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়েছে ভারত। আরো একবার জানাই আপনাদের যে পাকিস্তানকে ধ্বংস করতে S-400 সুদর্শন চক্রে ধ্বংস পাকিস্তান। পাকিস্তানের রাডার সিস্টেম ধ্বংস করেছে ভারত, এবং পাকিস্তানের মিসাইল ধ্বংস করতে প্রথম ব্যবহার S-400। একদম মঞ্জুনা, তুমি যে কথাটা বলছিলে, কাউন্টার UAS গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়েছে ভারত, এবং সেই ছবিটাই কিন্তু স্পষ্ট। কাল রাতে উত্তর পশ্চিম ভারতে আক্রমণ করে পাকিস্তান। ভারতের 15 শহরের সেনা ঘাঁটিতে রীতিমতো হামলার চেষ্টা পাকিস্তানের। সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করছি। শ্রীনগর, অমৃতসর, চণ্ডীগড়, লুধিয়ানা ছিল পাক টার্গেট, আর পাকিস্তানের টার্গেটে ছিল জম্মু কাশ্মীরের অবন্তিপুরা, জলন্ধর। পাকিস্তানের সব চেষ্টাই ব্যর্থ করেছে ভারত, আর সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি বারবার, যে পাকিস্তান কিভাবে বারবার চেষ্টা করেছে এবং সেটা কিভাবে ভারত একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। এবং বারবার একটা কথা বলতে হবে, মিস অ্যাডভেঞ্চার পাকিস্তান করেছে, যে কারণে শেষমেশ যুদ্ধটা শুরুই হলো। কারণ পাল্টা প্রত্যাঘাত ভারতকে হানতেই হবে, কারণ সাধারণ মানুষের প্রাণ গিয়েছে এই হামলায়। আমি আমার পিসিআর এর সহকর্মীদের বলবো, সুশোভন, চিত্ররূপ, তোমাদেরকেও বলবো যদি প্লিজ দুটো ছবি আমাদের পাশাপাশি দেখানো যায়। একদিকে আমাদের S-400 একের পর এক পাক মিসাইল বা ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার ছবি, আর অন্যদিকে পাল্টা যখন আমরা দিতে শুরু করলাম, সিয়ালকোট, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি জাস্ট ধ্বংস করে দিয়েছি আমরা। অর্থাৎ পাকিস্তান কার্যত কোনো প্রতিরোধ করে তুলতে পারেনি। প্রথমে পাকিস্তানের চেষ্টা এবং তারপরে আমাদের উত্তর, এই দুটো যদি পাশাপাশি রাখা যায় তাহলেই গোটা বিশ্বের মানুষ বুঝতে পারবেন পাকিস্তান এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। কোন ইঁদুরকে পাম্প দিয়ে ফুলিয়ে চীন আর আমেরিকা বাঘ দেখানোর চেষ্টা করে এসেছিল এতদিন ধরে মঞ্জিরা, আর সেই ফাঁদেই পা দিয়েছে পাকিস্তান। তারা এখনো বুঝতে পারছে না, যে কি ভয়ঙ্কর বিপদ তারা নিজেদের দিকে ডেকে এনেছে। আরো একবার সেই ছবি আমরা দেখাচ্ছি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে পাকিস্তান চেষ্টা করেছিল ভারতে আঘাত করার, কিন্তু তারপরেই এয়ার ডিফেন্স সিস্টেম যেমন একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক একই রকম ভাবে একের পর এক রীতিমতো প্রত্যাঘাত করেছে ভারত। এবং পাকিস্তানের যে বিষয়টা পাকিস্তান এটা বলাই যায় মঞ্জিরা, যে বিষয়টাই আমরা বারবার বলছিলাম, পাকিস্তানের নেচার এটা। কারণ ভারতের পক্ষ থেকে যখনই প্রত্যাঘাত করা হয়েছে তখন অপেক্ষা করা হচ্ছিল যে পাকিস্তান ভুল করবে, সেটা একটা কোথাও ধরে নেওয়া ছিল। সেই ভুলটাই কিন্তু পাকিস্তান করলো। যুদ্ধ শুরু হলো কাল রাতে উত্তর পশ্চিম ভারতে আক্রমণ পাকিস্তানের। ভারতের 15 শহরের সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতের S-400 ডিফেন্স সিস্টেম মুখ থুবড়ে পড়ে। একেবারে এই S-400 শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়লো। যাবতীয় পাক আক্রমণ পাল্টা পাকিস্তানে একের পর এক সেনা ঘাঁটিতে হামলা চালায়, আক্রমণ চালায় ভারত। ড্রোন হামলায় বিধ্বস্ত হয়ে যায় পাকিস্তানের একের পর এক সেনা ছাউনি। লাহোরের পাক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস, মিসাইল লঞ্চ প্যাডটাই ভারত ধ্বংস করে দিয়েছে। পুঞ্চ, রাজৌরি এবং উরিতে লাগাতার পাক গোলাবর্ষণে আমাদের 16 জন সহনাগরিক প্রাণ হারিয়েছেন। পাহেলগাঁওয়ের 26-এর সঙ্গে আরো 16 জন সহনাগরিকের, নিরীহ সহনাগরিকের নাম জুড়ে গেছে, যার প্রত্যেকের প্রতিটি রক্তবিন্দুর দাম আমরা সুদে আসলে মিটিয়ে দেবো পাকিস্তানকে। এবং তাই পাকিস্তান আজ দেখতে শুরু করেছে, গত রাত থেকে দেখতে শুরু করেছে সিয়ালকোট, পেশাওয়ার হয়ে আজকে গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি অথবা লাহোর, ইসলামাবাদ। দেখো সেই বিহারে মধুবনীতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তারপর অমিত শাহ, রাজনাথ সিং এই কথাটাই বারবার করে বলেছিলেন, এবং সেটা যে কিছু একটা হতে চলেছে আমরা কিন্তু তারপর আজ করেছিলাম এবং সেরকমই একটা প্রস্তুতি চলছিল। এবং তারপর ভারতের একেবারে মুঁহতোড় জবাব যাকে বলা হয় সেটাই আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি, কারণ অপারেশন সিন্দুর এখনো পর্যন্ত শেষ হয়নি। পিকচার আভি বাকি তাই তো অনগোয়িং অপারেশন। আজ সর্বদলীয় বৈঠকে বারবার কিরণ রিজিজু বলেছেন যেটা অনগোয়িং অপারেশন, অর্থাৎ চলছে অপারেশন। শর্মিষ্ঠা, তখনই কিন্তু একটা ইঙ্গিত মিলেছিল, তখনও ভারতীয় সেনার তরফ থেকে কোনো দায় স্বীকার করা হয়নি, কিন্তু অস্বীকার করা হয়নি। পাকিস্তান খুঁজে বেড়াচ্ছিল দেশের ভিতরে কে ঢুকলো, ভারত জানালো আমরা ঢুকেছি, তোমাদের মতো কাপুরুষের মতো সন্ত্রাসবাদীর মারফতে নয়, সরাসরি ঢুকেছি। কখনো ভারত তো করে না, কাপুরুষোচিত কাজ পাকিস্তান করেছিল, কারণ যখন প্রত্যাঘাত হলো তখন প্রত্যাঘাতের পর কাপুরুষোচিত কাজ পাকিস্তানি করলো। উত্তর পশ্চিম ভারতে পাকিস্তান আক্রমণ করলো, ভারতের 15টি শহরে সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করলো পাকিস্তান। তার ফলটা উত্তর তো ভারতকে দিতেই হবে। ভারতের S-400 ডিফেন্স সিস্টেমে রীতিমতো মুখ থুবড়ে পড়লো পাক আক্রমণ। পাল্টা পাকিস্তানে একের পর এক সেনা ঘাঁটিতে আক্রমণ করলো ভারত। ড্রোন হামলায় বিধ্বস্ত পাকিস্তানের একের পর এক সেনা ছাউনি। লাহোরে পাক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। পুঞ্চ, রাজৌরি, উরিতে লাগাতার পাক গোলা, কিন্তু সবকিছুই একেবারে পাকিস্তানের চেষ্টা করে ব্যর্থ করে দিয়েছে ভারত, কারণ ভারত S-400 সুদর্শন চক্রবালে একেবারে রীতিমতো বাজিমাত করলো। শর্মিষ্ঠা, দেখো, আঘাত আসলে প্রত্যাঘাত হবেই, আর সেই প্রত্যাঘাতই ভারতের এবং একেবারে প্রথম থেকে একের পর এক ড্রোন হামলা এবং তারপরেই একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া। অর্থাৎ একটু আগেই আমরা আলোচনা করছিলাম না যে পাকিস্তান একেবারে প্যারালিসিস হয়ে যাওয়ার মতো অবস্থা, সায়ন্ত বলছিল, ঠিক সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তানের দাঁত ভেঙে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের পর গতকাল রাত ভোর প্ররোচনা চালানো হয়েছে। এই মুহূর্তে কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। শর্মিষ্ঠা, মঞ্জিরা, সরাসরি চলে যাব কর্নেল ভাদুরীর কাছে। কর্নেল ভাদুরী, একটাই জিনিস আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবো বা বুঝতে চাইবো, এই মুহূর্তে পাকিস্তান যে অবস্থায় আছে, এরপরও যদি ওদের যুদ্ধের ইচ্ছে থাকে তাহলে গোটা পাকিস্তানের যে কোনো জায়গায় ঢুকতে ভারতের কতক্ষণ সময় লাগতে পারে? না দেখুন, কতক্ষণ সময় লাগতে পারে এটা তো আর অঙ্কের মতন না, এটা তো কোনো টেমপ্লেট নেই। ওয়ার হচ্ছে খুব ডাইনামিক ব্যাপার। কোথাও হয়তো আমরা ভেতরে ঢুকবার জন্য ভালনারেবিলিটি পেয়ে অনেকটা ভেতরে ঢুকে যেতে পারি, আবার অন্য জায়গায় হয়তো কমপ্লিটলি ব্লক হয়ে বসে থাকতে পারি। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে যে এখন এই সিচুয়েশনে পাকিস্তান এর জন্য এই সিচুয়েশনটাকে এসকেলেট করাটা কতটা সুইসাইডাল, আমারকে যদি জিজ্ঞেস করেন তাহলে পাকিস্তানের জন্য লিটারালি সুইসাইডাল। কিন্তু পাকিস্তানের একটা ইগো খেলছে যে ইন্ডিয়ানসরা এসে আমাদের ভেতরে ঢুকে মুখে থাপ্পড় মেরে চলে গেল, আমরা কিছু করলাম না। তো সেইটার একটা মানে প্রতিক্রিয়া, একটা রিয়াকশন তো এক্সপেক্ট করার দরকার পাকিস্তান থেকে। আমি এখানে আপনাকে জিজ্ঞাসা করব, যাদের দেশের এয়ার ডিফেন্স সিস্টেমটা তছনছ হয়ে গেছে, মানে ওদের দেশের আকাশসীমায় এখন যে কেউ, লিটারালি যে কেউ ঢুকতে পারে, ওদের কিছু করার ক্ষমতা নেই, মিসাইল লঞ্চ প্যাডগুলোকে ভারত ভেঙে গুঁড়িয়ে দিয়ে এসছে। এই অবস্থাতে দাঁড়িয়ে পাকিস্তান যদি আর সত্যিই লড়বার কোনো ইচ্ছে প্রকাশ করে ইগোর থেকেও, কিভাবে লড়বে, কোন পথে লড়বে বলে আপনার মনে হয়? দেখুন, আমি বিশ্বাস করি না যে ওদের কমপ্লিটলি 100% ওদের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি আমরা ডিস্ট্রয় করে দিয়েছি। 2-4টে ড্রোন স্ট্রাইক বা মিসাইল স্ট্রাইক দিয়ে 100% তো ডিস্ট্রয় করা যায় না। তো যাই হোক, মেবি লাহোর বা রাওয়ালপিন্ডি বা এরকম সেন্সিটিভ জায়গায় এখন ড্যামেজ হয়েছে, কিন্তু ওইগুলো ইররিপ্লেসেবল তো না। একটা লেস ভালনারেবল জায়গার থেকে ইকুইপমেন্ট তুলে শিফট করে দেবে। তো ওইটাই ইস্যু না, ওইটাই মানে কোনো ডিসকাশনের ব্যাপার নয়, ওটা ওরা করবে, ইট ইজ এক্সপেক্টেড। কিন্তু ওই যে প্রশ্নটা ঘুরে ফিরে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যদি এই বদমাইশি পাকিস্তান চালিয়েও যায়, আমার বক্তব্য হচ্ছে কতক্ষণ, কতদিন তো নয়, এটা আমরা কালকেও আলোচনা করছিলাম, কতক্ষণ, কতগুলো ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে, টিকে থাকতে পারবে পাকিস্তান? না, আমার হিসেবে পাকিস্তানের কাছে অনেক বেশি বিশাল ক্যাপাসিটি নেই, কারণ
ইকোনমিক্যালি শ্যাটার্ড, প্লাস ওদের যে আর্মস আর অ্যামিনিশন এটসেট্রা স্টক পাইল ওটাও খুব বিশেষ না, মানে মেবি 72 hours of intense combat, 72 hours, 76 hours, তার বেশি তো আমি দেখি না। কর্নেল ভাদুরী, আপাতত আপনাকে ধন্যবাদ। অনির্বাণ, দেখো যে প্রশ্নটা তুমি করলে আমি এই জায়গাটাই যদি একটু আলোচনা করি আমরা, যে সত্যি তো এই মুহূর্তে দাঁড়িয়ে এয়ার ডিফেন্স সিস্টেমটা একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কি মানে পাকিস্তান কিভাবে সামাল দেবে? একেবারে ট্র্যাডিশনাল কায়দায় যদি ভারতের দিকে ওই কামানের গোলা ছুটতে ছুটতে ট্যাঙ্ক নিয়ে এগিয়ে আসার কথা পাকিস্তান ভেবে থাকে, তাহলে এখনো পর্যন্ত সেই অ্যাডভেঞ্চার যদি ওদের অবশিষ্ট থেকে থাকে, তাহলে তারও উত্তর দেওয়ার জন্য জ্যোতির্ময় আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের ঠিক কি ধরনের প্রস্তুতি রয়েছে। পুঞ্চের একটা ছবি আমরা দেখে নিয়েছি, 16 জন নিরীহ গ্রামবাসীকে খুন করেছে পাকিস্তান কামান থেকে গোলা দেখে। তার মানে এই নয় যে ভারত সেটা ছেড়ে দেবে। পেহেলগাঁওয়ের জবাব যেভাবে হয়েছে গতকালতে পাকিস্তানের আমাদের আকাশসীমায় ঢোকার চেষ্টার জবাব যেভাবে হয়েছে, তার থেকেও খারাপভাবে সম্ভবত সেই জবাবটা হবে। 25 মিনিট সময় নিয়েছিলাম আমরা। এক্স্যাক্টলি। আর শর্মিষ্ঠা, দেখো পুঞ্চের ছবি আমরা দেখিয়েছি, টিভি9 বাংলায় কিন্তু একমাত্র বাংলা চ্যানেল পুঞ্চে পৌঁছে গিয়েছে, যেখানে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়কে সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে আপনি চলে যান, ফিরে যান। তারপরেও কিন্তু আমরা জীবন বাজি রেখে ওইখানে কাজ করে গেছি। একদম মঞ্জুরা, দেখো না সকাল থেকে আমরা কি সাংঘাতিক ভয়ানক ছবি দেখছিলাম। জ্যোতির্ময় যেগুলো পাঠাচ্ছিল, বাচ্চাদের স্কুল টার্গেট করা হচ্ছে, নার্সারি টার্গেট করা হচ্ছে, গুরুদ্বারা, এই সমস্ত টার্গেট করা হচ্ছে। তাহলে তো ভারত বসে থাকবে না। মানে কালকে কিভাবে হামলাটা চালানো হয়েছে সীমান্ত এলাকায়, জম্মু কাশ্মীরের এই সেক্টরটাতে কিভাবে হামলা করা হয়েছে, সেই ছবিগুলো আমরা সকাল থেকে বারবার দর্শকদের সামনে তুলে ধরেছি। স্বাভাবিক পাল্টা প্রত্যাঘাত তো ভারত করবেই, যে কারণেই কিন্তু এই মুহূর্তে যে বড় আপডেট বলা হচ্ছে, লাহোরে দূতাবাস ফাঁকা করার নির্দেশ, মার্কিন দূতাবাস ফাঁকা করার নির্দেশ ওয়াশিংটনের। অর্থাৎ দু দেশের যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে সেটা গোটা বিশ্ব জেনে গিয়েছে। আর এই যুদ্ধ শুরু হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে পাকিস্তান মিস অ্যাডভেঞ্চার করেছে, পাকিস্তান ভুল করেছে, যে পাল্টা প্রত্যাঘাত দিতে হয়েছে ভারতকে। অর্থাৎ দু দেশেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে লাহোরে। মার্কিন দূতাবাস ফাঁকা করার নির্দেশ, মার্কিন দূতাবাস ফাঁকা করার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আর অন্যদিকে কাশ্মীর সীমান্তে আমরা দেখেছি যে ভারত পাকিস্তান সীমান্তে যে কাশ্মীরের যে লাগোয়া এলাকাগুলো, সেই জায়গাগুলো ফাঁকা করতে বলা হয়েছে। মঞ্জিরা, তুমি যেরকমটা বলছিলে, পুঞ্চে আমাদের সহকর্মী জ্যোতির্ময় সকাল থেকে ছিল, এবং তার আগে ছবিও আমরা বারবার তুলে ধরেছি, এবং আমরাই একমাত্র ছিলাম সেই টিভি9 বাংলার সাংবাদিককেও কিন্তু পুঞ্চ এলাকা থেকে ছেড়ে যেতে বলা হয়েছে, কারণ এলাকা এই মুহূর্তে খালি করা হচ্ছে। ভারত পাক সীমান্তে দু দেশেই তৎপরতা নজরে পড়ছে। আমরা লাহোরে মার্কিন দূতাবাস ফাঁকা করার নির্দেশ, মার্কিন দূতাবাস ফাঁকা করার নির্দেশ ওয়াশিংটনে। এমনকি যারা সাধারণ নাগরিক রয়েছেন, মার্কিন নাগরিক যারা রয়েছেন পাকিস্তানে, তাদেরকেও কিন্তু সেই পাকিস্তান ছাড়ার কথা বলা হয়েছে, লাহোর ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে, কারণ দু দেশের যুদ্ধ শুরু হয়ে গেল। মঞ্জিরা এবং অনির্বাণ, একেবারেই দেখো শর্মিষ্ঠা, যার কথা বলে আমরা আজকে ফুল অ্যান্ড ফাইনাল শুরু করেছিলাম, রউফ আজাহার। এই রউফ আজহার মানে মাসুদ আজহারের ভাই, যে ভারতের প্রত্যাঘাতে প্রাণ হারিয়েছে, সেই রউফ আজহার আসলে একসঙ্গে অনেকগুলো সন্ত্রাসবাদী সংগঠনের কোঅর্ডিনেটর হিসেবে পাকিস্তানের ভিতরে কাজ করত। যাদের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতো, সেই আল কায়দা, সেই জৈশ এ মোহাম্মদ, সেই লস্করে তৈবা, সেই হরকতুল মুজাহিদিন বা হরকতুল জিহাদি ইসলামী, এই প্রত্যেকটা সংগঠনের মিলিত কাজ ছিল, মিলিত ষড়যন্ত্রের ফল ছিল মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ককে অপহরণ করা এবং শেষমেশ তাকে খুন করা। আমি যেটা বলছিলাম তখন কিছুক্ষণ আগেও শর্মিষ্ঠা, মঞ্জিরা, যে স্যাম চাচাদের যদি সত্যিই সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের কোনো ইচ্ছে থাকতো, তাহলে ডোনাল্ড ট্রাম্প একটু পড়াশোনা করে অন্তত একটু খোঁজ খবর নিয়ে নিজের দেশের লোকজনের কাছ থেকে, নিজের প্রতিরক্ষা মন্ত্রক থেকে একটু খোঁজ খবর নিয়ে তার প্রতিক্রিয়াটা দিতেন। কিন্তু গতকাল ভারতের পাল্টা হানার পর, প্রত্যাঘাতের পর যখন ওটাকে লজ্জার বললেন, তখনও বোধহয় ডোনাল্ড ট্রাম্প ঠিক বুঝতে পারেননি নতুন ভারত একটু অন্য রকমের ভারত। নতুন ভারত কোনো দাদার অপেক্ষা করে না, নিজের ঘরে ঢুকে কেউ কিছু করার চেষ্টা করে, নিজের ব্যাপারটা বুঝে নেয়। একদম অনির্বাণ, এবং এখানে আমাকে কেউ আঘাত করবে, আমি চুপ করে সেটা সহ্য করব, এরকম তো বিষয় একেবারেই নয়। এবং আমরা দেখেছিলাম যে ভাইসরন র্যালিতে যেরকম ভাবে ঘটনা ঘটেছে, তারপর থেকে গোটা দেশ মুখিয়ে ছিল, এবং একটা প্রত্যাঘাতের জন্য আমরা অপেক্ষা করছিলাম, এবং সেটাই শুরু হয়ে গিয়েছে। আর আমরা তাও বলছিলাম যে যুদ্ধ কি শুরু হলো, এবার আর কোনো সন্দেহ নেই, যুদ্ধ একেবারেই শুরু। একেবারে আমাদের নিউজ রুম থেকে আমাদের আরেক সহকর্মী সম্প্রীতি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সম্প্রীতির কাছে আরো কিছু ব্রেকিং খবর হচ্ছে। সম্প্রীতি,
অনির্বাণ একেবারে আমি যে তথ্যটা একটু তুলে ধরবো সেটা হচ্ছে এই যে বলা বারবার আমরা বলছি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম মুখ থুবড়ে পড়েছে। প্রথমেই আমরা দেখেছি চীনের কাছ থেকে যে এয়ার ডিফেন্স সিস্টেম ওরা নিয়েছিল সেটাতে একেবারে অকেজো কাজ করেনি এবং তারপর ভারত অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এই পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে একেবারে তছনছ করে দিয়েছে। আর ঠিক এখানেই উঠে আসছে সুদর্শন চক্রের কথা। এই সুদর্শন চক্র কি? S-400 যেটা আমরা সুদর্শন চক্র বলি, আমাদের মাইথোলজির হিসেবে আমরা বলি সুদর্শন চক্র, এবং যে জিনিস ন্যাটো বাহিনী তারাও ব্যবহার করে এই সুদর্শন চক্র কিন্তু গ্রাউলার নামে। তার ন্যাটো বাহিনীর কাছে দিস ইজ 41 গ্রাউলার, সেম জিনিস আছে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে এবং যেটার আঘাতে রীতিমতো তছনছ হয়ে গেছে পাকিস্তান এয়ার ডিফেন্স। এবং শুধুমাত্র তাই না, আরও যেটা ভারতবাসীর জন্য স্বস্তির খবর আমরা বলতেই পারি সেটা হচ্ছে আমাদের কাছে ব্যাকআপ রয়েছে আরও 3খানা এই সেম সুদর্শন অর্থাৎ S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের। এবং ইতিমধ্যেই যেটা আমরা যখন আমাদের কতটা স্ট্রেংথ রয়েছে যখন এই সমস্ত কথা তুলে আনি তখন আমরা আরও একটা বিষয় দেখি যে 2025-এ দাঁড়িয়ে আমাদের কাছে আর কি কি আসছে, কি কি একেবারে লাস্ট মানে ফাইনাল স্টেজে রয়েছে। সেক্ষেত্রে আমি আরও একবার বলবো যে এই S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এটা কিন্তু 2026-এ আরও দুটো আমাদের হাতে চলে আসছে। আর যেটা ইতিমধ্যে আমি রিপিট যেটা বলছি আমাদের কাছে আরও 3খানা ব্যাকআপ রয়েছে এই S-400 মানে যেটা আমাদের মাইথোলজির ভাষায় নামকরণ হয়েছিল সুদর্শন চক্র, সেই এয়ার ডিফেন্স সিস্টেম। অনির্বাণ একেবারেই সম্প্রতি যেমনটা বলছিল, অর্থাৎ এই ব্যবস্থাগুলো যা ভারতের নিজের প্রতিরক্ষার জন্য বহু আগে থেকে করে রাখা আছে, তার সামনে পাকিস্তান যে টিকতে পারে না টিকতে পারবে না সেটা তো বহু আগে থেকেই পাকিস্তান জানতো। কিন্তু তাও ওদের এমন বাধ্যবাধকতা, সন্ত্রাসবাদের সঙ্গে ওদের এমনই ঘরকন্নার সম্পর্ক যে পেহেলগাঁওয়ের এই ভয়ঙ্কর ঘৃণ্য ষড়যন্ত্রটা করে এবং তারপরেও আবার গলা তুলে কথা বলার চেষ্টা করছে। ওদের সঙ্গে সন্ত্রাসবাদের ঘরকন্না, তুমি দেখবে কালকেও আমরা যেটা দেখেছিলাম যে জঙ্গিদের দেহ, সেই দেহগুলোতে কান্নাকাটি করছে কারা? যারা পাক অফিসার, সেনা অফিসার, তারা কান্নাকাটি করছে। সেখানে জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে, মানে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের যে যোগসূত্র সেই যোগসূত্রটা অনেক বেশি করে প্রমাণ হয়ে যায়। আর সেই ছবিগুলো তো আমরা সবাই দেখেছি, গোটা বিশ্ব দেখেছে। তারপরেও এ ধরনের এক একটা করে একটার পর একটা বদমাইশি। শর্মিষ্ঠা একদম মঞ্জুরা, তুমি যে কথাটা বলছিলে মানে শুধুমাত্র ছবি তো দেখিয়েছি তা তো নয়। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও তো গতকাল রাতে বলেছিলেন যে প্রত্যেকটা রক্তবিন্দু প্রতিশোধ নেব। তার মানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, তারা খুল্লা বলছে যে আমরা জঙ্গিদের পাশে রয়েছি, আমরা জঙ্গিদের আতুর ঘর পাকিস্তানকে পরিণত করেছি, আমরাই লালন পালন করেছি। কারণ ভারত জঙ্গি ঘাঁটিগুলো বেছে বেছে ঘুরিয়েছিল। তাহলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কেন এই কথা বলছেন যে প্রত্যেকটা রক্তবিন্দু প্রতিশোধ নেবে? হ্যাঁ, তুমি যে কথা বললে মঞ্জিরা, সত্যি আমরা কালকে ছবিতে দেখেছি পাক সেনা উপস্থিত রয়েছে জানাজাতে, পাকিস্তানের জাতীয় পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে তাদের কফিন, এমনকি সেখানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। সেই ছবিগুলো তো পরিষ্কার। কিন্তু খোদ পাক প্রধানমন্ত্রী যদি বলেন প্রত্যেকটা রক্তবিন্দুর প্রতিশোধ নেব, যে রক্তগুলো নাকি জঙ্গিদের, যে জঙ্গিরা নিরীহ প্রাণ কেড়ে নিয়েছে আমাদের ভারতবাসীর, সেই জঙ্গিদের পাশে দাঁড়াচ্ছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাহলে তো খুললাম পাকিস্তান জঙ্গিদের আতুর ঘর শুধুমাত্র পরিণত হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কোথাও জঙ্গিদেরই সংসার, শুধু আতুর ঘর না, সংসার জঙ্গিদের। শর্মিষ্ঠা তুমি যেমনটা বলছিলে, ফলে পাক প্রধানমন্ত্রী যখন জঙ্গিদের রক্তের দাম বুঝতে চেয়েছেন তখন ভারতও আমাদের মতো করে আমরা আমাদের সহনাগরিককে রক্তের দাম বুঝে নেওয়া শুরু করেছি। এই মুহূর্তে যুদ্ধ শুরু হওয়ার সব থেকে বড় আপডেটগুলো, সব থেকে বড় খবরগুলো আপনারা TV9-এ পাচ্ছেন, TV9 বাংলায় পাচ্ছেন। আপনাদেরকে আমরা জানিয়েছি 2:34 ভারতের PIB প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয় কাল রাতে উত্তর পশ্চিম ভারতে কিভাবে আক্রমণ চালানোর চেষ্টা করে পাকিস্তান। একের পর এক শহরে পাকিস্তানি মিসাইল বা ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালানো হয়, আর সবটাই ব্যর্থ করে দেয় S-400 আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম। এবং তার পাল্টা ভারতের চালানো প্রত্যাঘাতে পাকিস্তানে একসঙ্গে 50টি ড্রোন হামলা চালানো হয়, যাতে পাকিস্তানের একের পর এক শহর তছনছ, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ। অনির্বাণ, তুমি S-400 এর কথা বলছো, সম্প্রীতিও কিছুক্ষণ আগে বলছিল, এবং আমরা বারবার করে এই সুদর্শন চক্র নিয়ে কথা বলছি। কয়েকটা ইনফরমেশন আমার হাতে এসে পৌঁছেছে, একটুখানি যদি বলি, শেয়ার করি। সেটা হচ্ছে যে 1 অক্টোবর 2015 সেই সময় কিন্তু চুক্তি হয় এবং তারপর আস্তে আস্তে
2016-তে 5ই অক্টোবর ব্রিক্স সামিট চলাকালীন তখন ভারত এবং রাশিয়ার মধ্যে চুক্তি হয় এবং বিভিন্ন ধাপে তারপর আস্তে আস্তে আমরা এই সুদর্শন চক্র পাই। এবং যে কথাটা হচ্ছিল সীমান্ত এলাকাগুলোতেও কিন্তু যথেষ্ট জোরদার করা হয়েছে নজরদারি, কারণ কোনো রকম ভাবে যাতে পাকিস্তান কোনো দিক থেকে, এবং অবশ্যই তাদের এখন বন্ধু বাংলাদেশ, কোনো রকম ভাবে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেই জন্যই ব্যবস্থা। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, কি ছবি তুমি দেখতে পাচ্ছ, কতটা তৎপরতা তুমি অনুভব করতে পারছো? দেখো, চূড়ান্ত তৎপরতা এই মুহূর্তে অত্যন্ত বড় দুটো খবর। একটা খবর কি, নিঃসন্দেহে নতুন করে আমরা জানতে পারলাম পাকিস্তান আবারও হামলা চালাতে চেষ্টা করলো, ভারত তাকে ইন্টারসেপ্ট করলো এবং ভারত তার পাল্টা রিটালিয়েশনে গোটা পাকিস্তান জুড়ে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 তাকে দুর্মুষ করে দিয়েছে। রাওয়ালপিন্ডি অবধি পৌঁছে গিয়েছে ভারতের ড্রোন, করাচিতে সেনা সদর দপ্তরে সেখানে হামলা হয়েছে। গোটা পাকিস্তান জুড়ে 50-এর বেশি ড্রোন গোটা পাকিস্তানকে কার্যত নড়িয়ে দিয়েছে। এর আগের দিন যদি প্রিসিশন স্ট্রাইকের কথা বলি, সেদিন না হয় পাকিস্তান ঘুমোচ্ছিল, টেরই পায়নি, কিন্তু এই পরিস্থিতিতে দু দেশ হাই অ্যালার্টে ছিল। তারপরেও ভারত কিন্তু সংযম দেখিয়ে বলেছিল যে যদি আবারও হামলা হয় ভারত প্রত্যুত্তর দেবে। পাকিস্তান শোনেনি। গতকাল রাতভর দফায় দফায় এই যে পশ্চিম সীমান্তের বিভিন্ন এলাকায় বারবার হামলার চেষ্টা করা হয়, কোথাও মিসাইল হামলার চেষ্টা হয়, ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 তাকে ইন্টারসেপ্ট করে, কোথাও ড্রোন পাঠানো হয় তাকেও ইন্টারসেপ্ট করা হয়। একটি ক্ষেত্রেও পাকিস্তান কিন্তু কার্যকর ভূমিকা দিতে পারেনি, কিন্তু তার প্রত্যুত্তরে ভারত এবার নিজেদের যে ড্রোন পাঠালো 50টি ড্রোন, তা রাওয়ালপিন্ডি পৌঁছেছে, তা করাচি পৌঁছেছে, তা বিভিন্ন শহরে পৌঁছেছে। বেছে বেছে নির্দিষ্ট কোঅর্ডিনেটে হামলা চালিয়ে দেওয়া হয়েছে এবং ভারত বুঝিয়ে দিতে চাইলো পাকিস্তানের এই বেয়াদবি ভারত কোনোভাবেই বরদাস্ত করবে না। এবার যে কথাটা তুমি বলছিলে যে এর যে রিটালিয়েশনের এর যে রিপারকেশন কী হতে পারে, দেখো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এবং যে কারণেই কিন্তু লাহোরের মার্কিন দূতাবাস অবিলম্বে খালি করে দিতে বলা হয়েছে। পাকিস্তানে যারা মার্কিন নাগরিক আছেন তাদেরকে দ্রুত দেশে ফিরে যাওয়ার অ্যাডভাইস দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই পরিস্থিতিতে কিন্তু এই গোটা দেশ জুড়েই এই যুদ্ধের পরিস্থিতি, আমাদের দেশের যে সেনাবাহিনী তারা যুদ্ধের মুডে রয়েছে। এই সুদর্শন চক্র আজকে আমাদের বড় তুরুপের তাস এবং বড় সাফল্য নিঃসন্দেহে পাকিস্তানের এগেনস্টে। গোটা দেশবাসীর কাছে আবার নতুন করে খবর এলো, সুখবর এলো বলা চলে। কার্যত এটাই বোধহয় অপারেশন সিন্দুর 2.0। এবং এই ঘটনার পর উত্তর পূর্বাঞ্চলে কিন্তু তৎপরতা বৃদ্ধি হয়ে গেছে। গতকালকেই আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দফায় দফায় BSF কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলের রিপোর্ট নিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলের তৎপরতা তুঙ্গে, কারণ চীনের বন্ধু যে দেশ রয়েছে আশেপাশে বিভিন্ন এলাকায় আমাদের যে প্রতিবেশী ভৌগোলিক অবস্থানে, সেই জায়গা থেকে কোনো হামলা হতে পারে, কোনো সাবোটাজ হতে পারে। ফলে সব মিলিয়েই কিন্তু ভারত সব দিক থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। পাকিস্তান এই পরিস্থিতিতে যদি রিটালিয়েশনের চেষ্টা করে বা এই ঘটনাগুলোকে সামনে রেখে যদি কোথাও কোনো হামলা হয়, ভারত কিন্তু তার যোগ্য জবাব দেবে। দেখো আজকের এই যে হামলা, পাল্টা হামলা, পাকিস্তান চেষ্টা করলো পুঞ্চ এলাকায় 16 জন ভারতীয় নাগরিক মারা গেলেন, তার বিনিময়ে আজকে ভারতকে কিন্তু সুখোই রাফায়েল কিচ্ছু পাঠাতে হয়নি। ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই উন্নত, প্রত্যেকটা পাকিস্তানের ছোড়া মিসাইল ড্রোনকে ইন্টারসেপ্ট করেছে। একেবারে প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরেকবার দেখা, এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400, যাকে সুদর্শন চক্র বলছি আমরা, তাতে কিভাবে ছিন্ন ভিন্ন হয়েছে একের পর এক পাক মিসাইল। ভারতীয় আকাশ সীমায় ঢোকার চেষ্টা করেছে আর একেবারে ওই বাচ্চাদের খেলনার মতো উপর থেকে নিচে হঠাৎ করে যেন নেমে এসছে বা পড়ে গিয়েছে। দেখে অনেকেই ভেবেছেন যে উল্কাপাত হচ্ছে নাকি রাত্রিবেলা। হঠাৎ করে আকাশে জলে কোনো একটা বস্তু দেখতে পেয়েছেন ভারতের উত্তর পশ্চিম সীমান্তের অনেক নাগরিক, এবং তারপর দেখেছেন নিমেষের মধ্যে সেটা মাটিতে পড়লো বা মিশে গেল বা আকাশেই হয়তো হারিয়ে গেল। ঠিক এভাবেই পাকিস্তানের প্রত্যেকটা চেষ্টা হারিয়ে গেছে। কিন্তু পাল্টা ভারত যে প্রত্যাঘাত এনেছে, তাতে রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাওয়ালপিন্ডি রেস কোর্সের ছবিটা আরও একবার, যে রাওয়ালপিন্ডি রেস কোর্সের ছবি পাকিস্তানের আভিজাত্যের, বিলাসের, পাকিস্তানের এতদিনকার ঐতিহ্যের প্রতীক সেই রাওয়ালপিন্ডি রেস কোর্সটা এই মুহূর্তে জ্বলছে যে কোনো একটা জঞ্জালের ভাটির মতো। ঠিক এই অবস্থায় নিয়ে গেছি আমরা ভারত থেকে পাল্টা প্রত্যাঘাত চালিয়ে। মঞ্জিরা, একদম অনির্বাণ। এবং এই যে রেসকোর্সের কথা তুমি বলছো, ঐতিহ্যবাহী সেই রেসকোর্স, রাওয়ালপিন্ডির সেই রেসকোর্স, কিছুক্ষণ আগেই অমৃতাংশুদাও যে কথা বলছিল, এবং পাকিস্তান রাওয়ালপিন্ডি এবং তার সঙ্গে এই রেসকোর্সের নামই সব থেকে বেশি করে আসো, তাই দাউ দাউ করে জ্বলছে শুধুমাত্র পাকিস্তানের এই বদমাইশির কারণেই। কারণ তারা এরকম ধরনের কোনো কাজ করলে কোনোভাবেই আমরা মুখ বুজে সহ্য করব না। আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা একেবারেই তৈরি, এবং শুধু এয়ার ডিফেন্স সিস্টেম কেন অনির্বাণ, আমরা বারবার দেখিয়েছি যে স্থল, জল, আকাশ, 3 ক্ষেত্রেই আমরা প্রস্তুত, এবং সেই জায়গা থেকেই একের পর এক প্রত্যাঘাত। শর্মিষ্ঠা,
একদম একের পর এক প্রত্যাঘাত এবং সবথেকে সাংঘাতিক ডিফেন্স সিস্টেম, আমাদের ভারতের সবথেকে সাংঘাতিক ডিফেন্স সিস্টেম বলা হয় এই S-400 কে, এবং JF-17 মোতায়েন করা হয়েছে, F-16 সরিয়ে পরিবর্তে চীনা JF-17 মোতায়েন করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। কিন্তু S-400 এত ভয় কেন? কেন এই ডিফেন্স সিস্টেমকে ভারতের আয়রন ডোম বলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা? এই বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে, কারণ ইতিমধ্যে চীন ও পাকিস্তানের কথা মাথায় রেখে দেশের একাধিক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনে অন্তত 3 স্কোয়াড্রন SF-400 মোতায়েন রেখেছে ভারতীয় ফৌজ। আর ফৌজিরা একেই সুদর্শন বলে ডেকে থাকেন, কারণ শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যেমন কোনো শত্রু রেয়াত করতো না, তেমনি ভারতের এই ডিফেন্স সিস্টেম ভারতের বিরুদ্ধে ধেয়ে আসা কোনো মিসাইল বা ফাইটার জেটকে আস্ত রাখে না। 2025-এর শেষে আরো S-400 আমাদের হাতে আসবে, যে তথ্য আমাদের সম্প্রতি দিচ্ছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মঞ্জুরা কথা বলা যেতেই পারে S-400 যে সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, তার প্রমাণ আমরা পেলাম ভারত যখন প্রত্যাঘাত হানলো পাকিস্তানের বিরুদ্ধে। কারণ পাকিস্তান একের পর এক সেনা ঘাঁটি টার্গেট করেছে, তাই ভারত তার পাল্টা উত্তর দিয়েছে। আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, বারবার এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলা হচ্ছে এবং যেখানে দেখা যাচ্ছে সামরিক দিক থেকে আমাদের দেশ যথেষ্ট শক্তিশালী, কারণ একেবারে ধূলিসাৎ করে দিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। তাহলে পাকিস্তান এই মুহূর্তে কোন পথে তারা যুদ্ধ এগিয়ে নিয়ে যাবে? তারা কি করবে? দেখো, প্রিসিশন স্ট্রাইক যখন হয়েছিল তখনই পাকিস্তানের বহু নাগরিক সমাজ মাধ্যমে প্রশ্ন তুলছিলেন তাদের যে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কি করছিল, কারণ ভারতীয় মিসাইল 9টা জায়গায় আছড়ে পড়েছিল। সেই সময় কিন্তু প্রশ্নটা উঠে গিয়েছিল এবং তখনও ভারত সংগ্রামের পরিচয় দিয়ে বলেছিল এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তাদের কাছে আছে, উন্নত প্রযুক্তি রয়েছে, পাকিস্তান সমঝে চলুক। কারণ ভারত তো কোথাও গিয়ে আগ বাড়িয়ে পাকিস্তানি সেনাকে আক্রমণ করেনি, তারা বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করে দিয়েছিল। কিন্তু তারপরেও গতকাল রাতভর দফায় দফায় আক্রমণ হয়েছে। পুঞ্চে প্রায় 15-16 জন মারা গিয়েছেন, সেখানকার যে বিভিন্ন স্কুলগুলোতে সেখানে হামলা করা হয়েছে, গ্রামবাসী নিরীহ মানুষ তাদেরকে হামলা করা হয়েছে, মহিলা বাচ্চারা মারা গিয়েছেন। এটা কি হচ্ছিল পাকিস্তানের তরফে? ভারত কিন্তু বারবার বলতে চাইছিল, পাকিস্তান শোনেনি। এরপরে কিন্তু ভারত তার উত্তর দেওয়ার প্রয়োজন অনুভব করে যে পাকিস্তানকে বুঝিয়ে দিতে হবে ভারত চাইলে ভারতের কাছে অত্যাধুনিক প্রযুক্তি আছে এবং আবারও কাজে লাগানো হয় এই এয়ার ডিফেন্স সিস্টেম S-400-কে, যা মূলত সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা কিনা পাকিস্তানের প্রত্যেকটি এই কৌশিশকে কার্যত ইন্টারসেপ্ট করে। এবং পাকিস্তান আবারও গতকাল গোটা রাত ভর এই কাণ্ডগুলো ঘটিয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ফেল করেছে। তারপরে কিন্তু ভারত জবাব দেওয়া শুরু করে। অন্তত 50টি ড্রোন গোটা পাকিস্তান জুড়ে বিভিন্ন জায়গায় গিয়েছে, রাওয়ালপিন্ডি গিয়েছে, করাচি গিয়েছে, ইসলামাবাদের অন্যান্য জায়গায় গিয়েছে। পাকিস্তান বুঝতেই পারেনি, যে কথাটা তোমরা একটু আগে বলছিলে, মনে হচ্ছিল আকাশ থেকে বোধহয় উল্কা পড়ছে। আসলে ভারত বুঝিয়ে দিল তারা জবাব দিতে জানে। অপারেশন সিঁদুর রানিং রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই অপারেশন সিঁদুর যে চলছে সেটা কি কোথাও ভুলে গিয়েছিল পাকিস্তান, যে কারণেই তারা এই ধরনের টার্গেট করলো ভারতকে এবং অপারেশন সিঁদুর আবারও পাল্টা প্রত্যাঘাত করলো ভারত এবং পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম রীতিমতো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঞ্জিরা, একেবারেই শর্মিষ্ঠা, এবং যে ছবি আপনাদেরকে আমরা বারবার করে দেখাচ্ছি একের পর এক ড্রোন হামলা এবং সুদর্শন চক্র, যেটা বলা হচ্ছে সেই সুদর্শন চক্রই একেবারে দুর্মুষ করে দিয়েছে পাকিস্তানকে, একেবারে তছনছ এই মুহূর্তে অবস্থা পাকিস্তানের, এবং তারা কিভাবে ঘুরে দাঁড়াবে সেটাই হচ্ছে সব থেকে বড় এই মুহূর্তে প্রশ্নের। আমি এই মুহূর্তে আরো একবার নিউজ রুমে চলে যাব, কারণ সম্প্রীতিও সেখানে রয়েছে। সম্প্রীতি, তোমার কাছে কি তথ্য রয়েছে? একেবারেই মঞ্জিরা, এই বিষয়টি এবং অনির্বাণ একটু আগেই যেটা বলছিল, এই যে আমরা বারবার হামলার কথা বলছি, সেটা ম্যাক্সিমাম মিসাইল এবং ড্রোনে হামলা হয়েছে এবং সুইসাইড ড্রোন ব্যবহার করা হয়েছে। একটা ছোট্ট ইনফরমেশন একটু দিয়ে যেতে চাইবো। আমাদের ইতিমধ্যেই যে মিনিস্ট্রি অফ ডিফেন্স রয়েছে, সেখান থেকে 2024-এ আমরা যদি লাস্ট দেখি সরকারিভাবে, তাহলে যে তথ্য প্রকাশ করা হয়েছিল তাতে আমাদের কাছে অর্থাৎ ভারতের কাছে 29,500টা রেজিস্টার্ড ড্রোন রয়েছে, যার মধ্যে সুইসাইডাল ড্রোন মানে যেটা এই সুইসাইড ড্রোন যেটা 6 তারিখ থেকে রীতিমতো ধামাকা মাচিয়েছে প্রত্যাঘাতে, পাকিস্তানে গিয়ে ধামাকা মাচিয়ে দিয়ে এসছে, তারা হচ্ছে 625টা সেই ড্রোন রয়েছে অ্যাক্টিভ ড্রোন। মানে বুঝতেই পারছো মঞ্জিরা, ঠিক যেটা বারবার বলা হচ্ছে এবং পাকিস্তানের তরফ থেকেও দাবি করা হচ্ছিল যে ভারতের তরফ থেকে পরের পর ড্রোন হামলা হচ্ছে, কিন্তু না, বিষয়টা পাকিস্তান বারবার
প্ররোচনামূলক কাজ করেছে। সেখানে আমরা দেখেছি নিয়ন্ত্রণ রেখাতে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে বারংবার, সেটা স্মল ফায়ারিং হোক, সেটা শেলিং হোক, যাই হোক, এবং তারপর প্রত্যাঘাতে গিয়েছে ভারত। কারণ এবং একটা কথা সম্প্রীতি, শর্মিষ্ঠা, মঞ্জিরা, তোমাদেরকে সঙ্গে রেখে আরো একবার আমাদের দর্শকদের জন্য জানিয়ে যাই, অপারেশন সিন্দুর শুরু করেছিলাম আমরা, শেষ করিনি কিন্তু। পাকিস্তানের জন্য এখনো পর্যন্ত এই বার্তাটা দেওয়া রয়েছে। অপারেশন সিন্দুর চলছে, কতটা জোরে কতটা তীব্রভাবে চলবে। 50টা ড্রোনের হামলা হয়েছে, 100টা দেখবে না আর 25 বা 20টা দেখবে না কি আর দেখতেই হবে না, নির্ভর করবে পুরোপুরি পাকিস্তানের উপরে।